116 অনুচ্ছেদ নিয়ে যেই রায়টা হাইকোর্ট বিভাগ দিয়েছিলেন সেটার পূর্ণাঙ্গ লিখিত রায়টা গতকাল অ্যাভেলেবল করা হয়েছে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে। তো আমরা আগে যেরকম বলেছিলাম যে এটা একটা খুবই গুরুত্বপূর্ণ রায়, এবং আমি আশা করব যে এই রায়টা আপিল বিভাগে বহাল থাকবে, এবং সেটা যদি থাকে তাহলে আমরা বলবো একটা ঐতিহাসিক অর্জন হয়েছে বাংলাদেশের জন্য। কারণ বাংলাদেশের মানুষের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা ছিল যে বিচার বিভাগ স্বাধীন হবে, হ্যাঁ, এবং এই বিচার বিভাগের স্বাধীনতার জন্যে অধস্তন আদালতের নিয়ন্ত্রণ সুপ্রিম কোর্টের কাছে থাকা অপরিহার্য, এবং আমাদের 72-এর সংবিধানে তাই ছিল। কিন্তু পরবর্তীতে বিভিন্ন সংবিধান সংশোধন করে এই কর্তৃত্ব সুপ্রিম কোর্ট থেকে নিয়ে নেওয়া হয় এবং এটা নির্বাহী বিভাগের কাছে দেওয়া হয়। তো এখন যেই রায়ের পূর্ণাঙ্গ ভার্সন গতকালকে প্রকাশিত হয়েছে তার মাধ্যমে এই কর্তৃত্ব আবার সুপ্রিম কোর্টের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। এবং এই রায়ের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো এই রায়ে নির্বাহী বিভাগকে, বিশেষভাবে আইন মন্ত্রণালয়কে একটা নির্দেশনা দেওয়া হয়েছে যেন একটা স্বতন্ত্র বিচার বিভাগের জন্য সচিবালয় প্রতিষ্ঠা করা হয়, এবং সম্প্রতি গত নভেম্বর মাসে এই সচিবালয় কিন্তু প্রতিষ্ঠাও করা হয়েছিল। হ্যাঁ, ডিসেম্বরের 11 তারিখে, দুঃখিত। আর রায়টা মৌখিকভাবে দেওয়া হয়েছিল সেপ্টেম্বরের 2 তারিখে আমার ভুল না হলে, তারপরে ডিসেম্বরে সচিবালয় প্রতিষ্ঠা করা হয়। তো এটাও একটা গুরুত্বপূর্ণ দিক। এবং এই দুটো অংশ রায়ের আরও একটা অংশ আছে, সেটা হলো শৃঙ্খলা বিধিকে অসাংবিধানিক ঘোষণা করা হয়েছে। কিন্তু মূল গুরুত্বপূর্ণ অংশ আমি মনে করি এই দুটো, যে সুপ্রিম কোর্টের কাছে অধস্তন আদালতের কর্তৃত্ব ফিরিয়ে দেয়া এবং একটা পৃথক সচিবালয় প্রতিষ্ঠা করা। এবং এই দুটো অংশ আমি তো মনে করি খুবই ওতপ্রোতভাবে জড়িত। কারণ অধস্তন আদালতের উপর যদি সুপ্রিম কোর্টের নিয়ন্ত্রণ কার্যকর করতে হয় তাহলে তো তার একটা প্রশাসনিক প্রাতিষ্ঠানিক একটা ব্যবস্থা লাগবে। স্বতন্ত্র সচিবালয়টাই সেই ব্যবস্থা। যদি একটা স্বতন্ত্র সচিবালয় না হয় তাহলে তো এই কর্তৃত্ব সুপ্রিম কোর্টের প্রতিষ্ঠা করা কঠিন। তো এটুকুই আমি বলবো। এবং এই রায়ে, এই মামলায় আমাকে মাননীয় আদালত অ্যামিকাস কিউরি হিসাবে নিয়োগ দিয়েছিলেন, সেজন্য আমি আদালতের কাছে কৃতজ্ঞ। এবং আমরা এই জিনিসগুলো আদালতের নজরে এনেছিলাম, তো রায়টা খুবই উল্লেখযোগ্য হয়েছে। এবং আরেকটা জিনিস আমি উল্লেখ করব যে রায়ে কিন্তু আমাদের দেশের রাজনৈতিক দলগুলোর যে ধারাবাহিক কমিটমেন্ট যে বিচার বিভাগকে স্বাধীন করা হবে সেটাও রায়ে এসছে। কারণ আমরা আমাদের সাবমিশনে আদালতের নজরে এনেছিলাম যে জুলাই সনদ যেটা সব রাজনৈতিক দল স্বাক্ষর করেছে, সেখানে অধস্তন আদালতের নিয়ন্ত্রণ সুপ্রিম কোর্টের উপর দেওয়ার ব্যাপারে সব রাজনৈতিক দল কমিটমেন্ট করেছে। এবং আপনারা জানেন যে জুলাই সনদে অনেক দল নোট অফ ডিসেন্ট দিয়েছে, কিন্তু এই ব্যাপারে কোনো নোট অফ ডিসেন্ট ছিল না। এটা আমরা আদালতের নজরে এনেছিলাম এবং রায়ে আদালত এটা প্রতিফলন এসছে যে জুলাই সনদে এই বিষয়টা আছে এবং এই ব্যাপারে কোনো রাজনৈতিক দলের কোনো ভিন্নমত ছিল না। তো আমি মনে করব এই কমিটমেন্টগুলো এখন রক্ষিত হবে, যাতে করে এই নিয়ন্ত্রণ সত্যিকারভাবে সুপ্রিম কোর্টের কাছে ফিরিয়ে দেওয়া হয় এবং একটা সচিবালয় যেটা অলরেডি তার কার্যক্রম শুরু করেছে, এটার কার্যক্রম যাতে চলমান থাকে। হ্যাঁ, কিছুটা জটিলতা তো আমরাও ধারণা করছি এতে তৈরি হবে, এবং এতে করে আমরা বেশ খানিকটা হতাশও। প্রথমত এটা কিন্তু বিএনপিরও রাজনৈতিক কমিটমেন্ট ছিল যে অধস্তন আদালতকে স্বাধীন করা হবে এবং এর নিয়ন্ত্রণ সুপ্রিম কোর্টের কাছে থাকবে। তো কাজে ওনারাও তো খানিকটা ওনাদের কমিটমেন্ট থেকে সরে এসছেন একটা বিষয়। দ্বিতীয় বিষয় হলো, তো যেহেতু আদালতের একটা সুনির্দিষ্ট নির্দেশনা আছে একটা পৃথক সচিবালয়ের ব্যাপারে, এবং এই রায়ের বিরুদ্ধে কিন্তু কোনো আপিল দায়ের করা হয় নাই, এবং এটার ব্যাপারে আপিল বিভাগেরও কোনো স্থগিতাদেশ নাই বা কোনো ধরনের আদেশ নাই। কাজে যতক্ষণ পর্যন্ত না আপিল বিভাগ থেকে ভিন্নতর কোনো কিছু বলা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত হাইকোর্ট বিভাগের যে রায় সেপ্টেম্বরে ঘোষিত হয়েছিল এবং যেটার পূর্ণাঙ্গ ভার্সন আমরা গতকালকে পেয়েছি, সেটা সবার জন্যই বাধ্যতামূলক এবং নির্বাহী বিভাগ আইন মন্ত্রণালয়ের উপরও বাধ্যতামূলক। কাজেই স্বতন্ত্র সচিবালয়টা যদি কার্যকর না থাকে
অথবা যদি রায়ের নির্দেশনার বিপরীতে গিয়ে নিম্ন আদালতের কর্তৃত্ব সুপ্রিম কোর্টের পরিবর্তে আইন মন্ত্রণালয়ের কাছে থাকে, তাহলে দুটো জিনিসই কিন্তু এই রায়ের সাথে সাংঘর্ষিক হবে এবং এতে আদালত অবমাননার একমতো পরিস্থিতি তৈরি হতে পারে। হ্যাঁ, হুম হুম রায়ে তো আসলে আইন প্রণয়নের কথা বলা হয়নি এবং এখানে একটা হ্যাঁ হ্যাঁ আমি আসছি আপনার প্রশ্নে, ধারাবাহিকভাবে আসছি। যে প্রথমত হলো আদালত কিন্তু আইন প্রণয়ন করার নির্দেশনা দিতে পারেন না, কাজে আদালত কিন্তু আইন প্রণয়নের নির্দেশনা দেননি। আদালত বলেছেন আপনি একটা স্বতন্ত্র সচিবালয় করুন। এখন তখনকার নির্বাহী বিভাগ, তখনকার মাননীয় প্রধান বিচারপতির সাথে আলোচনা ক্রমে আইন প্রণয়নের মাধ্যমে স্বতন্ত্র সচিবালয়টা প্রতিষ্ঠা করেছেন। এখন আইনটা যদি অর্থাৎ অধ্যাদেশটা যদি আইনে রূপান্তরিত না হয়, তাহলে তো ওই আইনি কাঠামোটা আর থাকছে না। এবং আমি দেখেছি যে আইন প্রণয়ন করার পরে সচিবালয় করার জন্য নানান ধরনের প্রজ্ঞাপন, আদেশ, নির্দেশ জারি করা হয়েছে, সবগুলো কিন্তু অধ্যাদেশের বরাতে জারি করা হয়েছে। কাজে অধ্যাদেশটা চলে গেলে তো এই যে সচিবালয় যেটা বর্তমানে কার্যকর আছে তার যে আইনি ভিত্তিটা সেটা সরে গেল। কিন্তু আদালত যেহেতু আইন প্রণয়নের নির্দেশনা দেন নাই, এটা নির্বাহী বিভাগের মধ্যে থাকবে যে তারা কিভাবে এটা বাস্তবায়ন করবেন এবং সচিবালয়টার ধারাবাহিকতাটা তারা কিভাবে বজায় রাখবেন। এখন এটা ওনারা নূতন আইন করে করতে পারেন অথবা অন্য কোনোভাবে করতে পারেন। নির্দেশনা যেটা আছে সেটা হলো একটা স্বতন্ত্র সচিবালয়। এখন কি প্রক্রিয়ায় করবেন সেটা কিন্তু আদালত বলে দেননি, বলে দিতেও পারেন না যে আপনি একটা আইন প্রণয়ন করুন। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে আইনটা যদি অধ্যাদেশটা যদি আইনে রূপান্তরিত না হয়, তাহলে একটা শূন্যতা তৈরি হবে। কারণ হঠাৎ করে এই আইনি ভিত্তিটা চলে যাবে যে সচিবালয় এখন কাজ করছে, এবং এই গ্যাপটা কিভাবে ওনারা পূরণ করবেন, একটা আইনি প্রক্রিয়ার মাধ্যমে এটা ওনারা পূরণ করতে পারেন। একটা নূতন আইন প্রণয়ন করে যে যদিও অধ্যাদেশটা ল্যাপস করেছে, এই সচিবালয় যেটা কাজ করছিল এটা কাজ করতে থাকবে যেমনভাবে কাজ করছিল, এবং পরবর্তীতে নূতন আইন প্রণয়ন করবেন অথবা নূতন যে কোনো ধরনের একটা অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্রাকচার তৈরি করবেন। মোট কথা হচ্ছে এই সচিবালয়টা থাকতে হবে, এবং এটা কি প্রক্রিয়ায় নির্বাহী বিভাগ এবং আইন বিভাগ রাখবেন এটা ওনারা আলোচনা করে ঠিক করতে পারেন। এবং অবশ্যই এই আলোচনায় বিচার বিভাগকে সাথে রাখতে হবে, না হলে তো এখানে আমরা যেটা দেখছি যে এতে তো আমি দু এক জায়গায় বলেছিও লিখেছিও যে বর্তমান সরকারের মেয়াদ তো 2 মাসও হয়নি, এর মধ্যে দেখা যাচ্ছে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে নির্বাহী বিভাগ এবং বিচার বিভাগের মধ্যে এবং আইন বিভাগের মধ্যে একটা টানাপোড়েনের মতো পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। তো এটা তো আমাদের এড়ানোর চেষ্টা করতে হবে। হুম 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 এটা তো শেষ পর্যন্ত এটা আপিল বিভাগে যাবে। এখন তো আমরা হাইকোর্টের রায় পেলাম এবং আমি দেখেছি যে অ্যাটর্নি জেনারেল বলেছেন যে ওনারা দ্রুত আপিল করবেন, এবং আপিল তো করতেই হবে। কারণ যদি এখন এই সচিবালয় অধ্যাদেশটা আইনে পরিণত না হয়, তাহলে তো অবস্থা যেটা দাঁড়াবে যে এখানে হাইকোর্টের রায় যেটা এখন যেহেতু আপিল বিভাগের ভিন্ন নির্দেশনা নেই, সেটা সবাই মানতে বাধ্য। কাজেই এই ব্যাপারে তো এটাকে আপিল বিভাগে নিতেই হবে, যাতে করে এখানে কোনো ধরনের একটা পরিস্থিতি তৈরি না হয়, যাতে করে বিচার বিভাগ এবং নির্বাহী বিভাগ এমন একটা অবস্থায় পড়ে যে তারা আইন বিভাগ এবং নির্বাহী বিভাগ এমন একটা অবস্থায় না পড়ে যাতে তারা সুপ্রিম কোর্টের রায় ভঙ্গ করার মতন পরিস্থিতি তৈরি করে। কাজেই
এটা দুভাবে অ্যাড্রেস করা যেতে পারে। এক হলো একটা নতুন আইনি কাঠামো দাঁড় করিয়ে সচিবালয়টাকে কার্যকর রাখা, আর সেটা করতে না চাইলে এটাকে আপিল বিভাগে নিয়ে যেতে হবে, যাতে করে আপিল বিভাগে এটার নির্দেশনা আসে, আপিল বিভাগ এটা দেখতে পারেন এবং প্রয়োজনীয় নির্দেশনা নির্বাহী বিভাগকে দিতে পারেন, যাতে করে এই দ্বন্দ্বটা তৈরি না হয়। এবং আমার তো মনে হচ্ছে যে আপনারা যেমনটা জানেন যে মাসদার হোসেন নামে একটা বিখ্যাত মামলা আছে, যেটা অনেক দিন ধরে চলছে এবং এর মাধ্যমে বিচার বিভাগের স্বাধীনতার ব্যাপারে সুপ্রিম কোর্ট এবং নির্বাহী বিভাগের মধ্যে একটা ধারাবাহিকভাবে আলাপ আলোচনা চলছে। সুপ্রিম কোর্ট আপিল বিভাগ বিশেষত কিছু নির্দেশনা দেন, সেগুলো নির্বাহী বিভাগ এসে বলেন ওনারা পরিপালন করেছেন কিনা, না করতে পারলে কেন করছেন না। তো আমি তো অনেক জায়গায় বলেছি যে মাসদার হোসেনের চেয়েও কিন্তু এই 116 ধারার অনুচ্ছেদের যে মামলা, এটা আরও বেশি গুরুত্বপূর্ণ, এবং এটাতেও আমার মনে হয় এই এনগেজমেন্টটা অচিরেই শুরু হবে, এবং এটা আমরা দেখব যে কিভাবে এটা কার্যকর হয়, এবং এই ডিসকাশনটা এটা এখন আপিল বিভাগে চলে যাবে। এটাই মূল কথা, এটাই মূল কথা যে আপনারা অধ্যাদেশকে ল্যাপস করতে দেন, আর পাস না করুন। এখন সুপ্রিম কোর্টের রায়ের আলোকে একটা বাধ্যবাধকতা আছে, দুটো গুরুত্বপূর্ণ বাধ্যবাধকতা আছে। একটা হলো পৃথক সচিবালয় করা, আর একটা বাধ্যবাধকতা হলো নিম্ন আদালতের কর্তৃত্ব সম্পূর্ণভাবে সুপ্রিম কোর্টের কাছে ন্যস্ত করা। এখন এটা কি প্রক্রিয়ায় ওনারা করবেন, এটা নির্বাহী বিভাগ এবং আইন বিভাগ ওনারা ঠিক করবেন। প্রক্রিয়া তো সুপ্রিম কোর্ট বলে দিতে পারেন না। তবে এটা যখন আপিল বিভাগে যাবে, আমার ধারণা আপিল বিভাগ থেকেও প্রয়োজনীয় নির্দেশনা পাওয়া যাবে যে কিভাবে কোন প্রক্রিয়ায় এই জিনিসটা বাস্তবায়ন করা হবে। যদি না ওনারা আপিল বিভাগকে বোঝাতে সক্ষম হন যে হাইকোর্ট বিভাগের রায় ভুল ছিল এবং এটা বাতিল হওয়া উচিত, সেটা না হলে তো এটা আপিল বিভাগ থেকে নির্দেশনা পাওয়া যাবে। আচ্ছা, আমি এটা আপনার থেকে এখন প্রথম শুনলাম, তো এটা তো আগের আইনটাই, নতুন যোগ কিছু কি যোগ হয়েছে না? আগে অধ্যায় নতুন করে শাস্তির বিধান আনা হয়েছে। তো শাস্তির বিধানটা এক অর্থে নতুন, আবার এক অর্থে নতুন না, কারণ এটা কিন্তু আইসিটি আইনে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে ছিল আমার ধারণা দলের শাস্তির বিধানটা। তো এটা আইন হয়েছে, এখন এটা অনুসরণ করতে হবে। আর কারো যদি মনে হয় যে আইনটা অসাংবিধানিক হয়েছে, তারা আদালতে আসতে পারেন। আপনাদেরকে ধন্যবাদ।